চলুন আজকের এই দারুণ বিশ্লেষণে প্রবেশ করা যাক। আজ আমরা টর্শন মানে মোচড়ানোর সেই অদৃশ্য বলগুলো নিয়ে কথা বলবো, যা আক্ষরিক অর্থেই আমাদের চারপাশের জগৎটাকে প্রতিনিয়ত ঘুরিয়ে চলেছে। আজ আমরা বেশ চমৎকার একটা লজিক্যাল জার্নির মধ্য দিয়ে যাব। আমাদের আলোচ্য বিষয়গুলো হল ১. টর্ক এবং টর্শনের সংজ্ঞা, ২. মোচড়ানোর কোণ পরিমাপ, ৩. অভ্যন্তরীণ স্ট্রেস এবং স্ট্রেইন, ৪. একাধিক টর্ক পরিচালনা এবং সবশেষে ৫. কিভাবে টর্শনাল ফেইলিওর ঘটে। দৈনন্দিন জীবনের বড় বড় যন্ত্রপাতি থেকে শুরু করে একেবারে মাইক্রোস্কোপিক অভ্যন্তরীণ বল পর্যন্ত সবকিছুই থাকছে আজ। তো প্রথম পর্ব টর্ক এবং টর্শনের সংজ্ঞা। প্রথমেই একদম পরিষ্কার হওয়া দরকার যে যখন আমরা টুইস্টিং ফোর্স বা মোচড়ানোর বল নিয়ে কথা বলি তখন ঠিক কী বোঝানো হয়। বিষয়টা বেশ মজার। মূল ব্যাপারটা হলো টর্ক হচ্ছে সেই বল বা অ্যাকশন যেটা কোনো কিছুকে মোচড়ানোর চেষ্টা করে, আর টর্শন হলো সেই টর্কের কারণে বস্তুটার লম্ব অক্ষে যে বিকৃতি বা ডিফরমেশন তৈরি হয়, ঠিক সেটা। মানে টর্ক যদি হয় কারণ, তাহলে টর্শন হলো তার সরাসরি ফলাফল। আর ঠিক এই কারণেই বিষয়টা এত বেশি গুরুত্বপূর্ণ। টর্শন ছাড়া তো গাড়িগুলো রাস্তায় চলতই না, এমনকি উইন্ড টারবাইন থেকে বিদ্যুৎও পাওয়া যেত না। গাড়ির ইঞ্জিন থেকে চাকায় পাওয়ার ট্রান্সমিট করা হোক বা টারবাইনের ব্লেড থেকে জেনারেটরে, সবখানেই এই টর্শন একেবারে জাদুর মতো কাজ করছে। এই মোচড়ানোর ব্যাপারটা আসলে কিভাবে ঘটে তা বোঝার জন্য অ্যাক্সিসিমেট্রিক ডিফর্মেশন বা প্রতিসম বিকৃতির ধারণাটা দারুণ। একটা নিরেট গোলাকার ধাতব দণ্ডের কথা কল্পনা করা যাক। এটাকে যদি অসংখ্য পাতলা চাকতি বা ডিস্কে ভাগ করা হয় আর তারপর টর্ক প্রয়োগ করা হয়, দেখলে অবাক হতে হবে যে চাকতিগুলো একে অপরের সাপেক্ষে ঘুরছে ঠিকই, কিন্তু নিজেদের আকার একেবারেই বিকৃত করছে না। আয়তাকার দণ্ডের ক্ষেত্রে এই মোচড়ানোটা বেশ জটিল হয়ে যায়, তাই আজ আমরা কেবল গোলাকার দণ্ড বা সার্কুলার বার নিয়েই কথা বলবো। এবার দ্বিতীয় পর্ব, মোচড়ানোর কোণ পরিমাপ। চলুন দেখি একটা দণ্ড ঠিক কতটা মোচড় খাচ্ছে, তার পেছনের নিখুঁত গণিতটা আসলে কিভাবে কাজ করে। একটা দণ্ডের যে দিকটা শক্তভাবে আটকানো থাকে সেখানে মোচড়ানোর কোণ বা অ্যাঙ্গেল অফ টুয়েস্ট থাকে একেবারে 0, আর এর মুক্ত প্রান্তে এই কোণটা হয় সবচেয়ে বেশি। এই পরিবর্তনটা লিনিয়ারলি বা রৈখিকভাবে ঘটে, আর পুরোটাই নির্ভর করে 4টে নির্দিষ্ট বিষয়ের উপর। এগুলো হলো দণ্ডের মোট দৈর্ঘ্য, প্রয়োগ করার টর্ক, উপাদানের নিজস্ব বৈশিষ্ট্য যাকে শিয়ার মডিউলাস বলা হয়, এবং এর ক্রস সেকশনের আকারের উপর নির্ভরশীল প্রতিরোধক অর্থাৎ পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই সমীকরণটা শুধু খাতা কলমেই সীমাবদ্ধ নেই। এটা ইঞ্জিনিয়ারদের এমন একটা বাস্তবসম্মত উপায় বাতলে দেয় যার মাধ্যমে তারা পরীক্ষামূলকভাবে যে কোনো মেটেরিয়ালের বৈশিষ্ট্য যাচাই করতে পারেন। একটা জানা টর্ক প্রয়োগ করে আর দণ্ডের দৈর্ঘ্য ও ক্রস সেকশন জানা থাকলে শুধু মোচড়ানোর কোণটা মেপেই খুব সহজে উপাদানের শিয়ার মডুলাস বের করে ফেলা যায়। তো এবার তৃতীয় পর্ব, অভ্যন্তরীণ স্ট্রেস এবং স্ট্রেইন। এতক্ষণ তো আমরা দেখলাম পুরো দণ্ডটা বাইরে থেকে কিভাবে কাজ করে, কিন্তু এবার একটু জুম ইন করে দেখা যাক দণ্ডটার একেবারে ভেতরে মেটালগুলোর সাথে আসলে কি ঘটছে। বাইরের পৃষ্ঠের বিকৃতি তো বোঝা গেল, কিন্তু ভেতরের অবস্থাটা কি? চলুন একটু কল্পনা করে বোঝার চেষ্টা করি। ধরুন দণ্ডের বাইরের পৃষ্ঠে খুব ছোট একটা আয়তাকার অংশ আছে, যেটা টর্কের কারণে তার স্বাভাবিক 90 ডিগ্রি কোণ থেকে বিকৃত হয়ে যাচ্ছে। এই যে কৌণিক বিকৃতি, এটাই মূলত শিয়ার স্ট্রেইন। আর এখানে একটা চমৎকার জিনিস ঘটে। দণ্ডের কেন্দ্র থেকে যত বাইরের দিকে যাওয়া যায়, এই শিয়ার স্ট্রেইন আর শিয়ার স্ট্রেস একদম লিনিয়ারলি বাড়তে থাকে। ফলে সর্বোচ্চ স্ট্রেস গিয়ে পড়ে একেবারে বাইরের পৃষ্ঠে। সোজা কথায় আমাদের এই গোলাকার দণ্ডটির একদম বাইরের অংশটাই পুরো লোডের সবচেয়ে ভারী বোঝাটা বহন করছে। আর এখান থেকে কিন্তু একটা দারুণ ইঞ্জিনিয়ারিং ট্রিক বেরিয়ে আসে। সলিড বার আর হলো বারের তুলনা করলে দেখা যায় ফাঁপা দ্বন্দ্ব বা হলো টিউবগুলো শুধু যে ওজনে হালকা তাই নয়, বরং টর্ক সামলানোর ক্ষেত্রে এগুলো অনেক বেশি কার্যকর। সলিড দণ্ডের কেন্দ্রভাগ খুব সামান্যই লোড নেয়, ফলে সেটা শুধু অযথায় ওজন বাড়ায়। অন্যদিকে ফাঁপা দণ্ডে মেটেরিয়ালগুলো একেবারে বাইরের দিকে থাকে, ঠিক যেখানে স্ট্রেস সবচেয়ে বেশি হয়। কি দারুণ একটা সমাধান, তাই না? ভেতরের ছোট ছোট উপাদানগুলোর ওপর কাজ করা, এই অভ্যন্তরীণ বলের মোমেন্টগুলোকে ইন্টিগ্রালের মাধ্যমে যোগ করে ইঞ্জিনিয়াররা অভাবনীয় রকম সহজ একটা সমীকরণ পেয়ে যান। এই সিম্পল সূত্রটা দিয়েই একেবারে নিখুঁতভাবে বলে দেওয়া যায় দণ্ডটি ঠিক কোন জায়গায় এসে ফেল করতে পারে বা ভেঙে যেতে পারে। এবার আসা যাক চতুর্থ পর্বে, একাধিক টর্ক পরিচালনা। যখন আমরা আরও জটিল কোনো সিস্টেমে টর্ক নিয়ে কাজ করি তখন পরিস্থিতি কেমন দাঁড়ায় সেটা দেখা যাক। ধরুন একটা ড্রাইভ শ্যাফট একসাথে একাধিক গিয়ারের সাথে যুক্ত আছে।
যখন একটা শ্যাফটের ওপর অনেকগুলো টর্ক কাজ করে তখন শুধু একটা মাত্র সংখ্যা দিয়ে পুরো হিসাবটা মেলানো যায় না। এর জন্য শ্যাফটের দৈর্ঘ্য বরাবর ধাপে ধাপে ইন্টারনাল টর্কের একটা চমৎকার ম্যাপ তৈরি করতে হয়। আর এই ম্যাক্সিমাম স্ট্রেস খুঁজে বের করার প্রক্রিয়াটা বেশ ইন্টারেস্টিং। এটা অনেকটা একটা বিমের শিয়ার ফোর্স ক্যালকুলেট করার মতোই। ধাপে ধাপে ফ্রি বডি ডায়াগ্রাম আর ইম্যাজিনারি কাট ব্যবহার করে অভ্যন্তরীণ টর্ক বের করার মাধ্যমে একদম নিশ্চিত হওয়া যায় যে পুরো সিস্টেমের সবচেয়ে দুর্বল বিন্দুটি ঠিক কোথায় লুকিয়ে আছে। সবশেষে পঞ্চম পর্ব, কিভাবে টর্শনাল ফেইলিওর ঘটে। আমরা এতক্ষণ অঙ্ক কষেছি, বলগুলোর চমৎকার একটা ম্যাপ তৈরি করেছি। এবার একদম চূড়ান্ত পরিণতি দেখার পালা। যদি এই মোচড়ানোর বল বা টুইস্টিং ফোর্স অনেক বেশি হয়ে যায়, তবে একটা সলিড বার আসলে কিভাবে ভাঙে? অনেকেরই হয়তো মনে হতে পারে যে প্রবল চাপের মুখে সব ধাতুই বুঝি একইভাবে ভেঙে যায়, কিন্তু না, ব্যাপারটা দারুণভাবে নির্ভর করে ওই ম্যাটেরিয়ালের নিজস্ব বৈশিষ্ট্যের ওপর। খুবই চমৎকার একটা ব্যাপার হলো, মেটেরিয়ালটা যদি ডাকটাইল বা নমনীয় হয় তাহলে সেটা তার অক্ষে লম্বভাবে সোজা ভেঙে যাবে, মানে একেবারে পারপেন্ডিকুলার। অন্যদিকে মেটেরিয়ালটা যদি ব্রেটল বা ভঙ্গুর হয় তাহলে সেটা অত্যন্ত নাটকীয়ভাবে ৪৫ ডিগ্রি কোণে স্পাইরাল আকারে ভেঙে যাবে। ভাঙার পেছনের এই ম্যাথটা আসলে মোর সার্কেল দিয়ে খুব সুন্দরভাবে প্রমাণ করা যায়। এটা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে গ্রাফের ওপর ৯০ ডিগ্রি ঘোরানো মানে হল বাস্তবে ৪৫ ডিগ্রি ফিজিক্যাল রোটেশন, ঠিক যেখানে সর্বোচ্চ টেনসাইল স্ট্রেস বা টানজনিত চাপ সৃষ্টি হয়। আর ঠিক এই কারণেই ভঙ্গুর উপাদানগুলো ওই ৪৫ ডিগ্রি কোণেই ভেঙে যায়। তো এই পুরো বিশ্লেষণটা থেকে আমরা কি বুঝলাম? এই অদৃশ্য অভ্যন্তরীণ বলগুলোকে বোঝার মাধ্যমেই কিন্তু ইঞ্জিনিয়াররা আধুনিক বিশ্বের এই অতিকায় শক্তিগুলোকে নিরাপদে নিয়ন্ত্রণ করতে পারছেন। আগামীবার যখন কোনো উইন্ড টারবাইনকে ঘুরতে দেখা যাবে অথবা কোনো চলন্ত গাড়ি চোখে পড়বে, তখন একটু ভেবে দেখা যেতে পারে ঠিক এই মুহূর্তেই কতগুলো নিখুঁতভাবে হিসাব করা মোছড়ানোর বল কাজ করছে, যা আমাদের চারপাশের এই পৃথিবীকে সচল রেখেছে।